মালিথা ভিলা, পর্ব সংখ্যা ৬, লিখনীতে রোজা রহমান নাইমা। সেন্ট মার্টিন প্রবাল দ্বীপের মোহিত দৃশ্য উপভোগ করতে পৌঁছে গেল ওরা অপরূপ সৌন্দর্যমণ্ডিত চাঁদের বাড়ি বিচ রিসোর্টে। একে একে অটোগুলো রিসোর্টের সামনে থামল। এখানে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। প্রিমিয়াম কোয়ালিটির এই রিসোর্টটি ভেতরে বলো আর বাহিরে বলো অসাধারণ দেখতে। এখানে এই রিসোর্ট থেকে বিচ ভিউ করা যায়। রিসোর্টটিতে আলাদা আলাদা কটেজে তৈরি করা। আর সব থেকে নজর করা বিষয়টি হচ্ছে কটেজগুলো কাঠের তৈরি এবং দেখতে ত্রিভুজ আকৃতির। সারি সারি বেশ অনেকগুলো কটেজ মিলিয়ে চাঁদের বাড়ি বিচ রিসোর্ট। ওরা বাহির থেকে দেখতে দেখতে ভিতরে প্রবেশের সব ফর্মালিটি পূরণ করলো। রিসোর্টের কর্মীরা শিশিরদের অভ্যর্থনা জানালো। বেশ সমাদরের সাথে ওদের রিসোর্টের মাঝে প্রবেশ করানো হলো। রিসোর্টটির সীমানা করা বাঁশ ফেরে তা দিয়ে নতুন নকশা করে বেড়া দিয়ে এবং সঙ্গে গেট করা, সেটাও বাঁশের। অনেকটা জায়গা জুড়ে শীতল, শান্তশিষ্ট, নিরিবিলি এবং অপরূপ সৌন্দর্যের রিসোর্ট। রিসোর্টের মাঝে নারকেল গাছে পরিপূর্ণ। ফুল গাছ, দোলনা, সুইমিং পুল, লাইটিং করা কটেজ, বসার জন্য এক এক জায়গায় চড়ার পাতা, সব মিলিয়ে মনোমুগ্ধকর স্থান। প্রবেশ করে আশেপাশে নজর দিয়ে ওরা উপভোগ করছিল ভেতরের সৌন্দর্য। ওদের কটেজগুলোর সামনে এসে কর্মী তাদের দেখিয়ে দিল সবটা। এরপর চাবি দিয়ে চলে গেল। এখন দুপুর টাইম, তাই রোদ ঝলমল করছে। নারিকেল গাছের ফাঁক ফোকর দিয়ে জমিনে প্রবেশ করছে। ওদের বুকিং করা মোট কটেজ ৯টি। দুজন দুজন করে, সাথে যার যার ছেলে মেয়ে আছে তারা থাকবে। কাপলদের জন্য কোনো সমস্যা হলো না। জাকিয়া আজমিরাকে বললেন, মীরা, তুই মেজোর সঙ্গে থাক, আমি তোদের ভাইয়ের সাথে থাকবো, যেহেতু তোরা দুজন থাক, হিম ওর মেজো চাচুর সাথে থাকবে। আর বাকিদের কোনো সমস্যা নেই, দুজন করে হয়ে যাবে। উপস্থিত সবাই এটাই বলল। এরপর একে একে ওরা রুমের তালা খুলে প্রবেশ করলো। প্রবেশ করতে কুয়াশা দেখে বলে উঠল, বাহ, কি সুন্দর রুম, কাঠের তৈরি সব কিছু। কুঞ্জর বাবার কোলে ঘুমিয়ে আছে। সে অটোতে ওঠার পরই ঘুমিয়েছিল, বাবার সাথে ডাবের পানি খেতে খেতে। শিশির কুয়াশাকে বলল, ওই দেখ, উপরেও থাকার জন্য জায়গা, ওখান থেকে রাতের বিচ ভিউ হবে পরিপূর্ণ। কুয়াশা শুনে সামনের দিকে উপরে তাকালো। দেখলো সত্যি কাঠের তৈরি সিঁড়ি দিয়ে উপরে উঠলে থাকার জন্য বেড আর গ্লাস দেয়া জানালা। সেখান থেকে তাকালে নীল পানির সমুদ্র ভিউ। সত্যি সব অপূর্ব। কুয়াশা শিশিরের দেখানোর পর সত্যি সত্যি আগে কাঠের সিঁড়ি বেয়ে উঠে গেল, গিয়েই মুগ্ধ হয়ে গেল। ত্রিভুজের মতো রুম, ওপরের দিকেও তেমনই কোণা হয়ে উঠেছে। সে শিশিরকে ওপর থেকে বলল, এই, এটা তো সত্যি অসম্ভব সুন্দর গো। শিশির মুচকি হাসে ওর কথায়। তার বউ আহ্লাদী হয়ে উঠেছে। সে ব্যাগ রেখে মেয়েকে নিচের বেডটাতেই শুইয়ে দিল। ব্যাগ খুলে একটি পাতলা কাঁথা বের করে শরীরের ওপর দিয়ে দিল। কপালে চুমু আঁকল তার পাকনি পাখিটার। সারাক্ষণ পাখির মতো এটা ওটা জিজ্ঞেস করতে করতে এসেছে ভেবেই নিজ মনে হাসল। তার এক টুকরো প্রশান্তি। এরপর নিজেও বসল। এতটা পথ জার্নি করেছে। কুয়াশা ওপরের বেডে শুয়ে পড়েছে। শিশির নিচের বেডে শরীর এলিয়ে দিল, ওপরের দিকে তাকিয়ে। শিশির নিচু স্বরে যেমনটা কুয়াশার কর্ণে পৌঁছায় তেমন করে বলল,
আহ্লাদি বউ অনুভূতি বলো। আমি সুখের রাজ্যে আছি গো। শিশির শুনে হাসে, বলে নিচে নেমে আয়, ওখানে থাকার জন্য দুইটা রাত পাবি, সাথে আমাকেও পাবি পাশে। কুয়াশা শুনে উঠে বসল, লজ্জা কাজ করল কিঞ্চিত। এ ছেলের কথাতে তার এখনও লজ্জা লাগে, বড্ড দুষ্ট। নিজ মনে হেসে নামতে নামতে বলল, তুমি বড্ড ফাজিল। হ্যাঁ, সেটাও তোর কাছে। কুয়াশা আর কথা পায় না। সে উপর থেকেই বোরখা খসিয়ে ফেলেছিল। নিচে এসে দেখল একটি কাঠের আলনা আছে, সেটির ওপর বোরখাটি রাখল। এরপর বেডসাইড টেবিলের ওপর দেখল কমপ্লিমেন্টারি সব জিনিসপত্র দেওয়া আছে। ওগুলো ওদের প্রয়োজন নেই, ওরা বাসা থেকে সবটাই এনেছে। এখানের তোয়ালেরও প্রয়োজন নেই। ব্যাগ থেকে সব প্রয়োজনীয় জিনিস বের করে কুয়াশা বলল, তোমার মেয়ের কাছে থাকো, আমি আগে বের হয়ে আসি। গোসল করব একেবারে। হ্যাঁ, করে নে, দুপুরের খাবার খেতে হবে। আচ্ছা, থাকো তোমার মেয়ের কাছে, বলেই চলে গেল। শিশির উঠে শার্ট খসিয়ে ফেলল, উদম শরীর আবার বিছানায় এলিয়ে দিল। উপর হয়ে মেয়ের পাশে শুয়ে চোখ বন্ধ করে নিল। মিহির আর ঈশা এসে রুম দেখে মুগ্ধ হয়েছে। ওরাও কিছুক্ষণ সময় রুফের বেডটাতে বসে সময় কাটিয়ে নিয়েছে। এরপর নেমে নিচে এসেছে। ঈশা গোসল করে জিনিসগুলো গোছগাছ করছিল। মিহির গেছে গোসলে, এলেই বের হবে। সানভিও এখন ঘুমে। স্মৃতি ছেলেটাকে তোলার চেষ্টা করছে, হাত মুখ ধুয়ে দেবে বলে। গোসল আজ করানোর প্রয়োজন মনে করল না। নতুন স্থান, হুট করে আবহাওয়া চেঞ্জ হলো। আজই গোসল করালে ঠান্ডা লাগবে ভেবে আগামীকাল করাবে। রিজবিকে বলল, তোমার ছেলে উঠছে না তো, থাক তুলো না এখন, আর একটু ঘুমিয়ে নিক। খাবার সময় হয়ে আসছে, ফ্রেশ করাতে হবে না, ঘুমাচ্ছে একটু ঘুমাক, বলে সে রুমের বারান্দায় চলে গেল। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। কাঠের তৈরি টুল আর বেতের মোড়া আছে কয়েকটা। সে বসলো একটি মোড়াতে। স্মৃতিকে ডাকলো, এই রসমালাই, এদিকে এসো। স্মৃতি বিরক্ত হয়। এই ডাকটা সে ছেলের সামনে দিতে মানা করে। কবে শুনে নেবে আর শিখে নিয়ে বিপদ বাঁধাবে। সে ভেজা চুলে এগিয়ে গেল বারান্দার দিকে। গিয়ে এখান থেকে বীচ দেখে মুগ্ধ হলো। শ শ বাতাস শোনা যাচ্ছে, পানির ঢেউ, অনেক লোকের আনাগোনা। রিজভি স্মৃতিকে পেছন থেকে হাত ধরে টেনে নিয়ে কোলের ওপর বসিয়ে নিল। তাকালো দুজন দুজনের দিকে। স্মৃতি রিজভির গলা জড়িয়ে রেখে আবার বিচের দিকে তাকালো, বলল, আগের মতোই এখনো তুমি, আর তুমিও। স্মৃতি রিজভির বুকে মাথা রাখল। দুজনের দৃষ্টি ওই নীল পানির সমুদ্রে। শশী নিহার দুজনেই একসঙ্গে গোসল করে নিয়েছে। শশীও ওই ওপরের বেডটা আবিষ্কার করল। গোসল করে ভেজা চুলে ঘুরতে ঘুরতে হঠাৎ সিঁড়ি দেখল। বিষয়টা বুঝতে সিঁড়ি বেয়ে উপরে উঠে সে মুগ্ধ হয়ে গেল। কিছুটা চেঁচিয়ে বলে উঠল, এই নেবিয়ান সাহেব, এদিকে দেখেন, কি সুন্দর আর চমৎকার একটা জিনিস। নিহার নিচের বেডে শরীর এলিয়েছিল। শশীর কথা পেয়ে আশেপাশে শশীকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পাচ্ছে না। ভ্রু কুচকাতেই শশী আবারও নিহারকে ডেকে উঠল। নিহার এবার পেছন ঘুরে উপরে তাকালো, দেখল শশী উপরে উঠে বসে আছে। বিষয়টা দেখতেই আরও দ্বিগুণ ভ্রু কুচকালো সে। বলল, এই তুমি ওখানে কিভাবে? শশী খিলখিল করে হেসে উঠল, বলল, আমি ভূত হয়ে উপরে চলে এসেছি, এখন আপনার ঘাড় মটকাবো, বলে আবার হেসে দিল। নিহার আগের ন্যায় উপরের দিকে চেয়ে আছে। শশী বলল,
আরে সত্যি, এসে দেখেন কি দারুণ জায়গা, আমি তো পাগল হয়ে যাচ্ছি এসব দেখে। নিহার শশীর কথা শুনে উঠে পড়ল। গোসল করাতে মুখটা স্নিগ্ধ লাগছে। সাদা টি শার্ট এবং অ্যাশ কালারের ট্রাউজার পরেছে। সে শশীর দিকে তাকাতে তাকাতেই দীর্ঘ শক্তিশালী শরীর নিয়ে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। বিষয়টা এবার তার বুঝে এলো। এটা কখনো দেখা হয়নি। এছাড়া সমুদ্র তার দেখতে দেখতে মোহিত হওয়া জিনিসটা ফিকে হয়ে গেছে। সে শুধু মা, বাবা, বউ, ভাই, ভাবিদের সঙ্গে মাত্র। তবুও এই কটেজটার এই আলাদা বিষয়টা দেখে বেশ ভালোই লাগলো। শশীর এতটা উৎফুল্লময় বদন দেখে আরোই ভালো লাগছে। বউয়ের মুখের হাসি তারও প্রশান্তির কারণ। মুচকি হেসে গিয়ে শশীর সামনাসামনি বসল। জানালা খুলে দিয়েছে শশী। হুড় হুড় করে বাতাস প্রবেশ করছে। ফ্যানের কোনো প্রয়োজনই পড়ছে না। শশী উৎফুল্লতার সঙ্গে বলল, সেই সুন্দর না বিষয়টা? তুমি খুশি তো? অনেক। নিহার হাসে। সমুদ্রের দিকে তাকিয়ে বলে, এই সমুদ্রতেই তোমার নেভিয়ানের প্রফেশন। তার জীবনের আয় রোজগারের পথও এই সমুদ্রেতে আটকে। আর এই সমুদ্রই আমার বউ পাখির থেকে আমাকে বছরের পর বছর দূরে রাখে। শশীর হাসি কমে যায়। ম্লান বদনে নিহারের দিকে তাকায়। নিহারও তাকায়। অনেকক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। শশীর কেন যেন বুকটা আচানক খা খা করতে লাগলো। নিহার বউয়ের অভিজিত্য বুঝে নিল। হাত ধরে টেনে নিল সামনে থেকেই। শ্যামবর্ণ গোলগাল মুখটি দুই হাতের আঁচলে নিয়ে কপালে উষ্ঠ ছোঁয়ালো। শশী চোখ বন্ধ করে নিল। শশীর মাথাটা বুকে রেখে আলতো জড়িয়ে ধরল। সমুদ্রের দিকে নজর দিয়ে বলল, এই সমুদ্রই আবার তোমার আমার দূরত্বে বাড়াবে বউ পাখি। শশী শক্ত করে জড়িয়ে ধরে বলল, যে সমুদ্র আমার স্বামীকে দূরে রাখে সেই সমুদ্রের প্রেমে পড়েই আমি মোহিত হচ্ছি। নিহার এবার শব্দ করে হেসে দেয়। শশীকে আরেকটু জড়িয়ে নিয়ে বলে, হ্যাঁ তাই তো দেখছি, আমার বউ তার সতীনকে এতটা ভালোবাসে। শশী গাল ফুলায় নিহারের কথা শুনে। অভিযোগ করে বলে, মোটেও না, আমার ভালো লাগার জিনিস এটা, কি সুন্দর সব। নিহার শব্দহীন আবার হাসে। দুজনে বসে থেকে কিছুক্ষণ সময় কাটায়। এরই মাঝে শিশিরের কল আসে। জানায় তারা বের হবে লাঞ্চের জন্য। নিহার সম্মতি দিয়ে শশীকে বলে, তৈরি হয়ে নাও, খাবার খাওয়ার সময় হয়ে গেছে। শশী শুনে নিচে নেমে এলো। একটি সাদা এবং বাসন্তী রঙের মিশ্রিত সুতি চুড়িদার কুর্তি পরে নিল। ভেজা চুল ছেড়ে রাখল। হালকা পাতলা সাজগোজ করে নিহারের সাথে বেরিয়ে পড়ল। বের হয়ে দেখল সবাই বাহিরে চড়াতে বসে গল্প করছে। বড়রা সব রেস্ট করছে রুমে। বাহিরে 3টার পর বের হবে জানিয়েছে। আপাতত শিশিররাও লাঞ্চ করে রেস্ট করবে, বিকেলে বিচে যাবে। নিহার শশীও গিয়ে যোগ দিল। কুয়াশা ঈশাও কুর্তা পরা। স্মৃতি, বৃষ্টি, ইয়াসমিন 3 পিস পরেছে। এদিকে ব্লগার সেই মেয়েটাও এই রিসোর্টেই উঠেছে। মেয়েটির কণ্ঠ পেয়ে ওরা ওদিকে তাকালো। মেয়েটি পুরো রিসোর্টের ভিডিও বানাচ্ছে। শশী বলল, মেয়েটির হাঁপ লাগে না বোধ হয়। হিম ফোড়ন কেটে বলল, না বাবু, হাঁপালে আর এই ছাগলের মতো বকবক করতো নাকি, পুরোই মাথা ব্যথার গোডাউন। হিমের কথায় হেসে ফেলল সবাই। শিশির টিপ্পনি কেটে বলল, কিরে শালা বাবু, মেয়েটার প্রতি তোর এত অ্যালার্জি হলো কেন হঠাৎ? কাহিনী কি, ক্রাশ টাশ খেলি নাকি? হিম ভেবাচাকা খেয়ে গেল। সবাই আরেক দফা হেসে বলল। হিম চোখ মুখ ছোট করে চেয়ে রইল। নিহার বলল, মেয়েটা কিন্তু সুন্দরী আছে। মেয়েটার সাথে তোর সেটিং করিয়ে দেই, কি বলিস? সারাদিন ব্লগ করবে আর ছাগলের মতো বকবক করবে। মিহির হাসতে হাসতে বলে ওঠে, হ্যাঁ জমবে কিন্তু বেশ। খেতে গেলে ব্লগ, শুতে গেলে ব্লগ, উঠতে গেলে ব্লগ, বসতে গেলে ব্লগ, জীবনতে না। সবাই আরেক দফা হেসে উঠল। বৃষ্টিও সুযোগ বুঝে বলে উঠল,
হ্যাঁ, এরপর দেখা গেল বাসর ঘরেরও সব লাইভ ব্লগ বানিয়ে পাবলিসিটি করে ফেলবে। এবার আরও জোরে জোরে হেসে ফেলল সবাই। হিম বেচারা একটা মাত্র কথা বলে সেই ফাঁসা ফেসে গেছে, যাকে বলে এক্কেবারে মাইনকা চিপায়। দাঁত মুখ শক্ত করে খেয়ে ফেলা লুকে মেয়েটিকে আর চোখে দেখছে। তুষার বলল, আচ্ছা হয়েছে হয়েছে, বেচারা আমার ছোট ভাইটাকে নিয়ে আর হাসি উড়িও না তোমরা, চলো এখন। সব হাসতে হাসতে উঠে দাঁড়ালো। ওরা হাঁটতে লাগলো। এখন ওরা এখানের গলাচিপা নামে স্থানে যাবে। সেখানে বেশ ভালো মানের রেস্টুরেন্ট আছে। খাবার জন্য সেখানের উদ্দেশ্য বের হলো। গাড়িতে যেতে হবে। ওরা গল্পে গল্পে রিসোর্ট থেকে বের হলো। এদিকে অবয়ব তিনটি এই রিসোর্টে কোনো কটেজ পায়নি, তাই এখানে উঠতে পারেনি। পাশে একটা রিসোর্ট আছে, সেখান থেকে তাঁবু নিয়েছে ভাড়াতে। সেই তাঁবু মাঝরাত থেকে থাকবে আর নজর রাখবে। রিসোর্ট থেকে কুয়াশারা বের হতেই আড়াল হয়ে গেল তিনটি অবয়ব। নিহারের আবার ঘটকা লাগলো। সে আশেপাশে চোখ রাখল, ভালো করে সবখানে দেখতে লাগলো, কিন্তু কিছুই পাচ্ছে না। বিষয়টাতে সে বিরক্ত হচ্ছে। যদি তাদের ওপর সত্যি নজর রাখা হয় তো খুব ধূর্ত ব্যক্তিদের রাখা হয়েছে, নয়তো তার চোখ ফাঁকি দেওয়া সহজ হতো না অন্তত। কুঞ্জ সানভি শ্রাবণকে ঘুম অবস্থায় রেখে এসেছে মায়েদের কাছে। বর্ষণও সেই সাথে থেকে গেছে দাদা দাদির সাথে। শিশিররা খাবার নিয়ে আসবে জানিয়েছে।